নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন। থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইউনূস অপসারিত হবেন এবং আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে, এটা কিসের ভিত্তিতে আপনি বলছেন? বাংলাদেশে বর্তমানে যদি দেখেন যে আওয়ামী লীগের এমনি সাপোর্ট বেস হচ্ছে গিয়ে আপনার 36 থেকে 48 ভাগ নর্মালি। ইদানিং তাদের সাপোর্ট বেস অনেক বেড়ে গেছে। ডেইলি স্টার একটা যোগ করে বলছে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তো 69% ভোট পাইতে পারে, মোটামুটি সবাই তাই বলছে। আমি যাদের সাথে আলাপ করি তারা সবাই বলছে। আর ইউনূস কেন বাদ পড়বেন? ইউনূসের জন্য এই বাদ হওয়াটা ওনার জন্য মঙ্গল। দিস ইজ দ্য অনলি ওয়ে আউট ফর হিম। কারণ উনি যে বদনামটা করেছেন, আমার ভয় হয় যে উনার বের হওয়ার কোনো পথ নাই। সো আমার ধারণা ছিল ইউনূস মাস্ট হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ বিএনপি, এই তারেক জিয়ার সাথে, যে তুমি আসো, তুমি আসলে আমাকে একটা সেফ এক্সিট দিয়ে দিবা। হ্যাঁ, তা ওখানে অবশ্য দুটো, কেউ বলছে যে না ইউনূস এগ্রিমেন্টটা করেছেন এইভাবে যে তোমরা আসবা, আসে পরে আমাকে রাষ্ট্রপতি বানায় দিবা, তবু আমার এই জঞ্জাল থেকে মুক্ত করুন। বাট হি হ্যাজ মেসড আপ। তো ইউনূসের জন্য সবচেয়ে বেস্ট পলিসি হবে, এই জন্য তিনি ইলেকশন দিচ্ছেন। ইলেকশন দিলে ইট ইজ দ্য ওয়ে আউট ফর হিম টু লিভ দ্য কান্ট্রি। হ্যাঁ, আর অন্যটা হচ্ছে যদি এগ্রিমেন্ট করেন, আমি সেটা বলেছি যে উনি যদি এগ্রিমেন্ট করে থাকেন তাহলে হি ক্যান সাস্টেইন, আর এগ্রিমেন্ট যদি না করে থাকেন তার সাস্টেইন করা তার জন্য খুব কঠিন হবে। একটু বলুন তো কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেঁচে আছি, এইটাই আল্লাহর প্রতি মেহেরবান যে খুব কষ্টে ছিলাম দেশে, এখন দেশ থেকে বের হয়ে আসছি, তাই এটলিস্ট আপনার এই মবের ভয়টা এখন কম, সেই দিক থেকে ভালো আছি। তবে বয়স অনেক বেড়েছে, আর আপনি দেখছেন গত প্রায় 8.5 মাস দেশে ছিলাম, তখন আমাকে বিভিন্ন রকম চেহারা পরিবর্তন করতে হয়েছে এই যাতে ধরা না পড়ি। কারণ ধরা পড়লেই আপনার বর্তমান সরকার আপনাকে টেলিভিশনের সামনে নিয়ে প্যারেড করায় মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে। আমি দেশে গিয়েছিলাম বহু প্রায় 38 বছর এই আমেরিকায় থেকে, বড় শখ করে দেশে গিয়েছিলাম। ছেলেমেয়েরা পছন্দ করেন এই যাওয়ার সময়, কিন্তু গিয়ে এই ঝামেলায় পড়ে গেলাম। আর আমার কপাল খারাপ, কারণ আমি জুন মাসে, গত বছর 2024-এর জুনে নিউ ইয়র্কে আসি। হ্যাঁ, আমার গ্র্যান্ডসনের গ্র্যাজুয়েশনের কারণে আসি, আর আমার ওয়াইফের কিছু ট্রিটমেন্টও ছিল। কিন্তু আমি জুলাই মাসের শেষে আপনার 29শে জুলাই আমি দেশে চলে যাই, আর গিয়েই আটকা পড়লাম আর কি। আর তারপরে বেশ কষ্ট গেছে, বাট নাও আই এম ওকে। তবে বয়স বেড়েছে, আর দেশের এই অবস্থা দেখে খারাপও লাগে। কারণ আমাদের তো এখন সবচেয়ে, আপনি কে কি সেইটা, কে দোষ কদ্দূর করেছে, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্নের আগে যেটা বলা আমার দরকার সেটা হচ্ছে দেশটাকে বাঁচাতে হবে। দেশটা আপনার আমার সবার। এই দেশ যদি ভাগবাটুরা হয়ে যায় তাহলে কিন্তু, আর দেশ যদি একটা সন্ত্রাসী দেশ হয়ে যায়, তা আপনি যে যেখানেই থাকেন না কেন, বিশ্ববাসীর আপনার প্রতি সন্দেহ, আপনার প্রতি এক ধরনের অবিশ্বাস বাড়বে। সেই জন্য আমাদের 1 নম্বর উদ্যোগ হবে দেশটাকে বাঁচাতে হবে। বর্তমানে আমি আশা করেছিলাম যখন প্রফেসর ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, গিভেন হিজ নেম ব্র্যান্ড, আশা করেছিলাম যে উনি অনেক ভালো কাজ করবেন, মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আর আমি ওনার লোকজনকে বলেওছিলাম যে দেশটাকে যদি টিকে রাখতে হয় এই ইউনিটিটা খুব দরকার, সেই ইউনিটিটা খুব দরকার। আমি এই জন্য ওনাকে সাজেশন করেছিলাম যে আপনি নেলসন ম্যান্ডেলার মতো এই ডিভাইডেড সাউথ আফ্রিকা, ব্ল্যাক এন্ড হোয়াইট এর ডিভাইডেড, সেখানে তারা কি সুন্দরভাবে তুত কমিশন বের করলো, করে দেশটাকে টিকিয়ে রেখেছে, সম্মানের সাথে টিকে রেখেছে। তো কিন্তু তিনি সেই পথে না গিয়ে তিনি হিংসা, বিদ্বেষ, ভিন্ডিকটিভনেস আর নিজের স্বার্থগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এটা আমরা খুব শকড হয়েছি, কারণ আমি ওনার সাথে অনেকদিন ওনাকে সাহায্য করেছি, ওনাকে হেল্প করেছি। উনি আমাদের দেশের একটা গর্ব ছিলেন বলে আমরা করতাম। কিন্তু আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, ওনার যে পারফরমেন্স, এইটা বলতে হবে যে দেশটাকে তলানিতে নিয়ে যাচ্ছে। সো আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে এখন যে দেশটাকে বাঁচাতে হবে, এবং সেই জন্য যে যেখানে আছেন, এটা আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, কিংবা অন্যান্য দল বলেন, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট দি কান্ট্রি মাস্ট বি ইউনাইটেড এন্ড ইট শুড সার্ভাইভ। আর দ্বিতীয়ত যেটা আমার বড়, যে ইউনূস সাহেব যে পন্থা নিয়েছেন, এটা আমি অনেকটা হিটলারের পন্থার মতো মনে করি। কারণ হিটলার খুব সিস্টেমেটিক্যালি জুসদের, ইহুদিদের আপনার নিধন করেন। আর বাংলাদেশে এখন আপনি যাকেই জিজ্ঞেস করবেন, একটা যে সিস্টেমেটিক্যালি যারা আওয়ামী লীগ, যারা এই মুক্তিযুদ্ধের সপক্ষের, যারাই আপনার 71-কে বিশ্বাস করে, এবং যারা হিন্দু, এই গ্রুপ, একটা হচ্ছে আওয়ামী লীগ, 71 আর হিন্দু, তাদের সিস্টেমেটিক্যালি বিনা বিচারে হত্যা করা হচ্ছে, জেল জুলুম করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই যে সিস্টেমেটিক আপনার হিটলারিজম শুরু হয়েছে, এইটার ব্যাপারে আমাদের সোচ্চার হবে এবং এইটা নট অ্যাকসেপ্টেবল, বিকজ দি কান্ট্রি বিলংস টু এভরিওয়ান। আর
হ্যাঁ, আমি আসছি আপনার কথাতে। আর থার্ড যেটা আমার দেশের সংস্কারের নামে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। যতগুলো প্রতিষ্ঠান ছিল সব শেষ, পুলিশ শেষ, অ্যাডমিনিস্ট্রেশন শেষ। আমার এক অফিসার, সে এখন ডিস্ট্রিক্টে চলে গেছে, সে আমাকে বললো, স্যার আমরা যখন চাকরিতে জয়েন করি তখন আমরা ভালো করব, আমরা বেশ ভালো কাজ করব, সেই জন্য আমরা রিওয়ার্ডেড হব, এই আশায় আমাদের কোনো সময় চুরি চামারির কথা আমরা চিন্তা করিনি। বলে এখন যারা নিয়োগ পেয়েছে, বলে আমি তাদের কন্ট্রোল করতে পারি না, কারণ তারা বলে স্যার আমি তো ইলিগালি জয়েন করেছি, কোনো প্রসেস ছাড়াই জয়েন করেছি, যদি আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট হয়, রেগুলার গভর্নমেন্ট আসে, তখন কিন্তু আমার চাকরি চলে যাবে। সুতরাং আমি কয়েকদিনে চাকরি পেয়েছি, এই কয়েকদিনে আমি যত ইনকাম করতে পারি তাতে আমি পরে ব্যবসা ট্যাবসা করবো। বলে যে দিস ইজ এ কালচার। এই যে সংস্কারের নামে এমন এক কালচার তৈরি হয়েছে। এবং আমি তখন দেখি যে আপনার সোভিয়েত ইউনিয়নে গ্লাসনোট সংস্কার শুরু করেন সেই গর্বাচভ সাহেব। এই সংস্কার করতে গিয়ে ইউএসএসআর কে ধ্বংস করে 19টা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়ে যায়। ওই দেশটা আমার ভয় হয়, আতঙ্ক হয় যে আমাদের দেশে এই সংস্কার করিডোর করে আমার দেশকে ভাগবাটুরা করে ফেলেন কিনা। আর 4 নম্বর যেটা হচ্ছে, এই সরকারে যেটা জিহাদি, এই যে রেডিক্যালিজম, এই মব রাজত্ব, খুব আপনি যে কথাগুলো বলেছেন এর মধ্যে দিয়ে আমার অনেক প্রশ্ন। আপনি বলছেন ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পরে আপনি আশা করেছিলেন তিনি ভালো কিছু কাজ করবেন। আপনি কিসের ভিত্তিতে সেই আশাটি করেছিলেন এবং পরামর্শ দিয়েছেন? কবে সেই পরামর্শগুলো আপনি দিয়েছেন তাকে? আপনার যখন নতুন সরকার আসলো এবং আসার পরে দেশবাসী, শুধু আমি না, দেশবাসী সবার একটা প্রত্যাশা ছিল যে আমাদের অবস্থা বোধহয়, কারণ আমার সরকারে আমরা ভালো কাজ করেছি। দেশবাসী কেন, আরো অনেকেই প্রত্যাশা করতে পারে, কিন্তু আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, আপনার সম্পর্ক কূটনৈতিক অঙ্গনে এবং আপনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ফলে আপনি কেমন করে সেই আশাটি করেছিলেন? কারণ হচ্ছে গিয়ে ইউনূসের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং ছিল, আর আমরা বহু বছর এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা ইউনূসকে অনেক রকম সাপোর্ট দিয়ে বিশ্বের মধ্যে নাম আনেছেন। এই ইউনূসের প্রোগ্রামের জন্য শেখ হাসিনা 1996-এ তার সম্মেলনে আসেন, তাকে অনেক উচ্ছ্বাসন অধিষ্ঠিত। শুধু সেই না, তারপরে এই শেখ হাসিনা আপনার একটি গ্রামীণ অ্যাম্বাসেডার্স গ্রুপ তৈরি করেন। তখন আনোয়ার করিম চৌধুরী সাহেব আমাদের পিয়ার ছিলেন, তার মাধ্যমে প্রায় 77টা দেশের ফ্রেন্ডশিপ ক্লাব ফর গ্রামীণ তৈরি করেন। শেখ হাসিনাকে তুঙ্গে তুলেছেন, তার একটা বিশেষ সুনাম ছিল এবং বাংলাদেশ সরকার সবসময় তার জন্য তাকে প্রশংসা করত। কিন্তু দুঃখের বিষয়, তাই ন্যাচারালি তার গিভেন হিজ পিয়ার এবং নেম ব্র্যান্ড, দেশবাসী এবং আমিও আশা করেছিলাম যে মেবি হি উইল কাম আপ উইথ এ ডিফারেন্ট ভিউ পয়েন্ট। আমাদের দল আমরা এক ধরনের চিন্তা করেছি, শেখ হাসিনার মূল লক্ষ্য দুটো ছিল, যে দেশের উন্নয়ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জন, আর দ্বিতীয়ত সাধারণ লোকের মঙ্গলকরণ। সেই জন্য তিনি এই বিভিন্ন রকম সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম করে দারিদ্র্য বিমোচন করেছেন। এই বাংলাদেশে শেখ হাসিনা যে অভাবনীয় সাফল্য অর্জন করছেন, এটা আপনার স্বীকার করতে হবে। আমি তো এক পেশি লোক নই, আমি একটা গবেষক, একটা অধ্যাপক, সুতরাং আমি বস্তুনিষ্ঠ ব্যক্তি বলি, শেখ হাসিনা সরকারের যে অর্জন কোনো সরকার এত হয়নি। কিন্তু উনি আসার পরে দেশের উন্নয়নের দিকে না তাকিয়ে উনি শুরু করলেন আপনার অকামা কাজ করা শুরু করলেন। শেখ হাসিনার সরকার গত 15 বছরে ধরেন আপনি যে কথা বলছেন যে ডক্টর ইউনূসের নেম ব্র্যান্ডিং, তাকে আন্তর্জাতিক অঙ্গনে এখানে নিয়ে যাওয়া, নিঃসন্দেহে শেখ হাসিনার সরকারের অনেক বড় একটা ভূমিকা ছিল, কৃতিত্ব ছিল, সেটি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত, কিন্তু 2006 সাল পর্যন্ত ওনাকে সাহায্য করেছে। আচ্ছা, 2006 সালে ওইটা বিএনপি সরকার। আমার কথাটা শুনেন, আমার প্রশ্নটি হচ্ছে যখন 111-এর সরকার আসলো তখনই আমরা জানতে পারলাম ডক্টর ইউনূস একটা তৃতীয় পক্ষেও যারা দেশের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাইছে, রাজনীতি করতে চাইছে, এটা তো খুব প্রকাশ্যই, রাইট? কিন্তু তারপরে যখন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকেই তো শেখ হাসিনা সব সময়ই ডক্টর ইউনূসকে প্রতিহত করেছেন, তীব্র ভাষায় তিনি সমালোচনা করেন নাই। দিস ইজ নট ট্রু। ওকে, আচ্ছা, পরে করেন না, কিন্তু পরবর্তীতে করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে শেখ হাসিনা এই সমালোচনাগুলো করতেন আর আপনি আশা করছেন যে তিনি ভালো কিছু করবেন, তো দুটার মধ্যে একটু ফারাক হয়ে গেল না? নো, আমি আশা করেছি যে উনি করবেন। উনি দুর্নীতি করেছেন, সেই জন্য ওনাদের কেস হয়েছে। শেখ হাসিনা ওকে তারপরে ওনাকে জেলে ঢুকায় নাই, তেনার উপর অত্যাচার করে নাই, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে দুনিয়া জুড়ে বলে নাই যে উনি খারাপ লোক। হ্যাঁ, কেসের মাধ্যমে শেখ হাসিনা ওনার কেস হয়েছে, কেসে ওনার বাংলাদেশের কেসে ওনার যেই মানুষটি এরকম দুর্নীতি করে, তার কাছ থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেছিলেন? না, এই সরকার হয়তো ওনার, যেহেতু ওনার একটা গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনাল ছিল, সেই জন্য আমি আশা করেছিলাম যে কোনো বাঙালি লোক দেশের মঙ্গল চায়,
কিন্তু যে দেশের তিনি মঙ্গল চান না, আমি তো সেটা বিশ্বাস করি না। হ্যাঁ, যাই হোক, সেটা আমার ধারণা ছিল, বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আমি ওনার এইসব দেখলাম যে দেশটা শেষ করে দিচ্ছেন, এবং এই দেশটা শেষ করতে আমরা দিতে পারি না, কারণ এটা আমাদের দেশ। আপনি আমি বুঝতে পেরেছি। এখন আপনি একটু আমাকে বলুন, আপনি বলছিলেন যে এই সরকারকে, মানে ডক্টর ইউনূসের এই বর্তমান সরকারকে আপনি কিছু পরামর্শ দিয়েছিলেন। কি পরামর্শ দিয়েছিলেন, কবে? আমি যখন উনি আসলেন, প্রথম আমার বন্ধু সালেউদ্দিনের নামদাম হচ্ছিল যে চিফ অ্যাডভাইজার হবে, সে আমাকে ফোন করে বললো, দোস্ত আমি বোধহয় হতে পারি। আমি খুব ভালো, হ্যাঁ, তোমাকে যদি নেয় তাহলে ভদ্রলোক মানুষ, তুমি, তোমাদের ভালো। যাই হোক, আমি তাদের বললাম যে, তারপরে যখন ইউনূস সাহেব ঠিক হলেন, আমি ওরা বললাম যে, ইউনূস, তোমার দেশটা কিন্তু খুব কঠিন অবস্থায়, এমনি দেশের অবস্থা সবসময় কঠিন, তুমি এক কাজ করো, ইউনূস ভাইকে বলো যে ম্যান্ডেলার পথটা ধরতে। ম্যান্ডেলা ইউনাইটেড দি কান্ট্রি, এন্ড দ্যাট উড বি হিজ বেস্ট ওয়ে আউট, দেশটাকে এরকম কঠিন অবস্থা থেকে, ডিভাইডেড দেশ থেকে। এই পরামর্শ আপনি কবে দিয়েছিলেন? আপনি কবে জানতেন যে চিফ অ্যাডভাইজার হচ্ছেন? অগাস্টের পর। আমি তখন ঢাকায়, অগাস্টের পর, ধরুন 7-8-9 সময়, মানে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে, তখন ভারতে চলে যাওয়ার পরে। এর আগে আপনারা কিছুই টের পাননি? ডক্টর মোমেন, এর আগে আপনারা কিছুই টের পাননি? আমরা কিছুই টের পাইনি। আমি তো নিউ ইয়র্কে ছিলাম তখন, ওই আমি তথ্য পেতাম কিছু কিছু পত্রিকা মারফত, আমি তো কিছুই পাইনি। এবং যে ইস্যুটা নিয়ে ঝামেলা হচ্ছিল, সেই কোয়ার্টার সিস্টেম, আওয়ামী লীগ এই কোয়ার্টার বিরুদ্ধে না, আমরাও চাইছিলাম রেশনালাইজেশন, কিন্তু আমাদের অতি উৎসাহী কিছু লয়ার্স এবং কোর্টের মধ্যে দিয়ে দিলেন। তখন কোর্টের জন্য সরকার অপেক্ষা করলো, যে কোর্টের জন্য সরকারই অ্যাপিল করেছে যে এই কোর্টার সিস্টেম রেশনালাইজেশনে। আমি তখন একটা আমার কলামে আমি লিখেছিলাম যে আমেরিকাতে আমাকে যখন আমার দল এই কোর্টের কথা বলছে যে কোর্ট যেহেতু দিয়েছে, কোর্টের টাইম পর্যন্ত অপেক্ষা করেন, আমরা অ্যাপিল করেছি, তখন আমরা এটা রেশনালাইজ। আমি তখন একটা কিসে আমার ওয়েবসাইটে লিখেছিলাম, তখন ওয়েবসাইট মেনটেন করতাম, লিখেছিলাম যে আমেরিকাতে স্ল্যাভারি প্রায় 400 বছর আপনার কোর্ট এবং জাজরা স্ল্যাভারির পক্ষে মতামত দিয়েছে। আর 1862 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন যখন এটাকে ব্যান করে দিলেন স্ল্যাভারি, তারপরে কোর্ট কোনোদিন আপনার স্ল্যাভারির পক্ষে রায় দেয়নি। তাই বলেছিলাম দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন, এটা কোর্টের জন্য আমাদের অপেক্ষা করার দরকার নাই, আমরা যত মন মানসিকতা ভাবে চাই এই কোর্টার সিস্টেমের রেশনালাইজেশন, সুতরাং উই শুড হ্যাভ এ পলিটিক্যাল ডিসিশন। কিন্তু তখন আমাকে বলা হলো যে না না না, কোর্টে যখন আমরা অ্যাপিল করেছি, অপেক্ষা করেন, সপ্তাহখানেক অপেক্ষা করুন, তখন আমরা তখন এইটা বাদ হয়ে যাবে। একটা সাধারণ একটা ইস্যু ছিল, কিন্তু এই ইস্যুর ভিতরে যে কি রকমের ষড়যন্ত্র ছিল, এই যে মেটিকুলার আমাদের এটা চিন্তা আসে না। আর আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র কখনো চিন্তা করে না, তারা তো দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে, সুতরাং সে কি ষড়যন্ত্র করলো ওগুলোর তাদের কাছে চিন্তা ভাবনাতেই থাকে না। এই জন্য বোধহয় সরকার তখন যারা ছিলেন তারা চিন্তা ভাবনা করেন। এটা খুবই দুঃখজনক যে আমরা সেই জন্য একটা সাজানো গুজানো দেশ ধ্বংস করে দিচ্ছি। ডক্টর মোমেন, পৃথিবীতে সব সরকারের বিরুদ্ধে কম বেশি ষড়যন্ত্র থাকে, আপনি একজন তো কূটনীতিজ্ঞ, রাইট? সো ধরেন এখানে অনেক, যেমন ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 29 মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি ডিপ স্টেট এখানে জড়িত ছিল। তো একজন কূটনীতিবিদ হিসেবে আপনারা যখন কিছুই জানতে পারেননি, আপনাদের মনে হয় না যে এটা একটা, ছিলেন? আমরা আজ করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ আপনার দ্রুত গতিতে উন্নতি করছে, আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই, আমাদের বন্ধু প্রতিমা অনেকেই পছন্দ করেন নাই, যে বাংলাদেশ আমাদের থেকে ভালো করে ফেলতেছে, বিশেষ করে উন্নত যারা দেশ তারা পছন্দ করে নাই। তাই তারা বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে সহায়তা, আমি একসময় এই জন্য সরকারকে বলেছিলাম যে এনজিও সহায়তা দেয় 150-200 মিলিয়ন, ওগুলো সব বাদ দেন, বন্ধ করে দেন, কারণ ওরা এর ভিতর দিয়ে শয়তানি করে, এগুলো বন্ধ করে দেন, আমরাই এই টাকা জোগাড় করবো না। কারণ এইটা একটা আমার ধারণা ছিল যে দেশটা হয়তো উন্নতি করতেছে, তাহলে আমাদের কিছু শক্তি জোগাড় হচ্ছে, যে কারণ উন্নতি দেখতে চায় না, বিশেষ করে মুসলমান দেশ, কোনো মুসলমান দেশ উন্নতি করুক এরা কেউ পছন্দ করে না। তো সেইটা আমাদের ধারণাই ছিল। আর আমাদের এইটাও ধারণা ছিল যে আমাদের এইখানে নিয়ে কেউ ঝামেলা করতে পারে। এই জন্য আমি ফরেন মিনিস্টার থাকা অবস্থায় 3টি স্ট্র্যাটেজি দিয়েছিলাম। একটা ইকোনমিক ডিপ্লোমেসি দেশের উন্নয়নের জন্য, আরেকটি পাবলিক ডিপ্লোমেসি আমরা কি করছি না করছি দুনিয়াকে জানানোর জন্য, ওইটা হেল্প অন মাই ইকোনমিক ডিপ্লোমেসি। আর থার্ড যেটা, সেইটা আমি এমফেসিস দিয়েছিলাম রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি। এবং এইটার কারণটা হলো আমি এইটা করলে পরে আমার এই প্রক্সি যুদ্ধ থেকে আমি দূরে থাকবো। আমি এটা জাপানকেও বলেছি, ইন্দোনেশিয়াকে বলেছি, সাউথ কোরিয়াকে বলেছি, তোমরা ধনী দেশ, জাপান তোমরা ধনী দেশ, কিন্তু যদি আমাদের অঞ্চলে এশিয়া প্যাসিফিকে কোনো যুদ্ধ শুরু হয়, তোমাদেরও 12টা, আমাদের তো 12টা বাজবেই, তোমাদেরও 12টা বাজবে। এবং দে এগ্রিড টু ইট। এবং এই জন্যই আমি রিজিওনাল পিস এন্ড স্টেবিলিটি, এটা ভারতকেও বলেছি, কিন্তু এইটারে অনেকে অনেকভাবে ইন্টারপ্রিটেড করেছেন। আমি বলেছি যে শেখ হাসিনা হচ্ছে স্টেবিলিটির একটি প্রতিভূ, আর হচ্ছে গিয়ে সে
মৌলবাদ না, সে হচ্ছে একটা কি বলবো, নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ সরকার ব্যবস্থা, সব নাগরিক সমান, এই ধরনের চিন্তা ভাবনার লোক আমাদের দরকার। যাই হোক, আমরা কিছু টের পেয়েছি, কিন্তু এইভাবে যে একটা আন্দোলন করে ফেলে দিবে, সেটা কখনো কল্পনা তো আসেনি। কল্পনা টের পেয়েছিলেন মানে কিছুটা কি টের পেয়েছিলেন? টেরটা পেয়েছি যে আমরা উন্নতি করে ফেলতেছি, এইটা অনেকের মনে শান্তি পাক নাই। তারা প্রায়, আমরা যখন উন্নতির কথা বলতাম যে ডুইং বেটার দেন লাস্ট মেনি ইয়ার্স, আমি যেমন একটা তথ্য দিয়ে বললাম যে 1975 থেকে 1990 সাল, এই 15 বছরে আমাদের গড় জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.2, আর শেখ হাসিনার সময় এসে 6.6 গড় জিডিপির প্রবৃদ্ধি, মানে ডাবল থেকে বেশি। ওগুলো শুনলে অন্যরা, আমি দেখেছি যে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এরা খুব বলে যে এত উন্নতি হয়ে যাচ্ছে, এটা এই দেশটাকে ঠিক আটকানো যাবে না, তোমাদের তো আটকানো, মানে কথার মধ্যে একটা কি আছে যে তোমাদের তো আটকানো যাবে না। তারপর ইউএন আমাদের বললো তোমরা ইউ আর এ মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, ওয়াল স্ট্রিট জার্নাল বললো যে বাংলাদেশ ইজ এ স্ট্যান্ডার্ড বিয়ারার অফ দ্য সাউথ। ওদের ভয় যে তোমাদের আটকানো, তোমাদের দারিদ্র্য কমে যাচ্ছে, তোমরা আমাদের এখন সাহায্য চাইবে না, মানে এইটা একটা ওদের রীতিমতো একটা ভয়, তাদের চাকরি চলে যাবে। হ্যাঁ, তাদের যদি ওখানে ঝামেলা টামেলা থাকে তাহলে চাকরিও থাকে, কিন্তু তখন তাদের কি হবে, এইটা একটা টের পেয়েছিলাম আমরা, যে আমরা উন্নতি তাড়াতাড়ি করে ফেলতেছি, সেই জন্য একটা সমস্যা। আর বাকি যেহেতু আমাদের দেশে দুর্বলতা ছিল, করাপশন ছিল, এগুলো আমরা টের পেয়েছি। এবং এটা কিসের জন্য নেত্রী যেমন বললেন জিরো টলারেন্স, দুদুকে উপরে রিইনফোর্স করতে চাইলেন, কিন্তু আনফর্চুনেটলি আমাদের অ্যাকশন গুলো সেই রকমের, প্রথমত আমরা প্রচার বিমুখ ছিলাম, আর দ্বিতীয়ত আমরা সেই ধরনের অনেক ক্ষেত্রে অ্যাকশন নেই বিভিন্ন সামাজিক কারণে অ্যাকশন সেই রকম নেওয়া হয়নি, এটা স্বীকার করতেই হবে। জি, এমনিতে ধরেন কূটনৈতিক ভাবে আমেরিকার সঙ্গে একটা বিরাট আপনারা দূরত্ব করেছিলেন, কেন? না, এরকম একটাই দূরত্ব হলো যে আমেরিকা কিছু জিনিস চেয়েছিল, আমি বলেছিলাম যে তারা যে জিনিস চায় তারা রিটার্ন আমাদের একটা প্রপোজাল দেবে, তারা সেটা দেয়নি কখনো, তারা কখনো সেটা দেয়নি। এবং যেহেতু নেত্রী তখন বলেছিলেন যে আমি আমার সেন্ট মার্টিন এই বিদেশিদের দেব না, হ্যাঁ, সেইগুলো তারা যখন জানছে, আর তারা তখন আমাদের খুব প্রেশার দিচ্ছিল যে তোমরা অস্ত্র কিনো। তা আমাদের পলিসি ছিল যে দেখো, আমরা প্রথম আমাদের লোকগুলোকে দুবেলা ভাত খাওয়াতে চাই, আমাদের লোকরে এই একটা ডিসেন্ট লাইফ দিতে চাই, এইটা করার পরে আমরা তোমাদের অস্ত্র, আমাদের কোনো শত্রু নাই, আমরা কেন অস্ত্র কিনবো? তো ওরা তখন বারবার বলেছিল যে না, তোমরা অস্ত্র কিনো কারণ তোমরা উন্নতি করতেছো, তারপরে তোমাদের ইউ হ্যাভ টু প্রোটেক্ট, তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো, এগুলো প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তারা আমাদের 25টা গানবোট দেয় আমেরিকা থেকে, তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেশার দিচ্ছিল, কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে আরেক সমস্যা, প্রথমত দাম বেশি, দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে, আর আরেকটা দুটো আইন করলো তারা, যে অস্ত্র কেনার আগে দুটো কন্ট্রাক্ট সই করতে হবে। একটি হচ্ছে জিসোমিয়া, সেটি হচ্ছে যে আমি যে আমেরিকা থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায় রাখবো, এই টেকনোলজি আমরা কাউকে বলতে পারবো না, আর ওইটা যেখানে রাখবো অন্য কোন দেশের কোনো অস্ত্র আমরা কিনেছি কিনা তার পুরো তথ্য তাদের জানাতে হবে, কোন কোন দেশের অস্ত্র আমরা কি ধরনের জিনিস কিনেছি এটা জানাতে হবে, ডিসক্লোজার করতে হবে, কারণ তারা দেখতেই যায়, ওটা কাউকে বলতে পারবো না। তো এইটা আমাদের কাছে খুব ফটকা ছিল, যে আমি কি কোথায় কি রাখছি, কি কিনেছি কোত্থেকে, সব তাকে বলতে হবে। হ্যাঁ, আমরা তো মিথ্যা বলতে পারি না, সেই কারণে আমরা ওটা সই করি নাই। আর আমরা তাদের বলছিলাম, আর তাদের দামও বেশি। আর তারপরে আমরা একটা এক্সাম্পল দেখলাম, পাকিস্তানের এই কিসের ইমরান খান কয়েক বিলিয়ন ডলার আমেরিকাকে দিলেন এই বিমান কেনার জন্য, যুদ্ধ বিমান কেনে, কিন্তু ওরা ডেলিভারি করেনি। হ্যাঁ, টাকাটা খেয়ে ফেলেছে যুদ্ধ করায়। তা আমাদের এটা একটা খটকা ছিল যে আগে বুঝি যে বিষয়টা কি। তো আমরা এই জন্য এগ্রিমেন্ট সই করিনি। তারপরে তারা আমাদের বলল আপনার এই যে কিসের IEES ওটাতে আমাদের কোনো আপত্তি ছিল না, এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে ফোরামটা, আমাদের তো কোনো আপত্তি নেই, কারণ এখানে 4টি ইস্যু ছিল, 4টিতে আমাদের কোনো, একটা হলো আপনার এই মানি লন্ডারিং কমানো, একটি হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর একটা আইটি সেক্টর ডেভেলপমেন্ট, আইটি সেক্টরে এই ডাটা ম্যানেজমেন্ট। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।